গল্পটা এক সহজ সরল মেয়ের ভয়ানক ডাইনি হয়ে ওঠার। হাতে ধারালো অস্ত্র আর আগুন নিয়ে একরাশ ক্ষিপ্ত জনতা মাঠে নেমেছে ডাইনিকে হত্যা করবে। কিন্তু অভিশপ্ত ডাইনিকে তো সহজে মরতে দেওয়া যায় না। গ্রামের মানুষগুলো অবর্ণনীয় শারীরিক নির্যাতন ও মানসিক অত্যাচার করে একটু একটু করে মারতে থাকে ডাইনিকে। হঠাৎ ডাইনিকে বাঁচাতে এগিয়ে আসে তার বোন। বোনকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করতে থাকে অস্ত্রধারী মানুষগুলোর সাথে। কিন্তু একটা সহজ সরল মেয়ে কিভাবে ভয়ানক আর অভিশপ্ত ডাইনি হয়ে উঠল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজ এক্সপ্লেইন করতে চলেছি সম্প্রতি হইচই মুক্তিপ্রাপ্ত ডাইনি সিরিজটি। শুরুতেই আমরা গহীন জঙ্গলের ভেতরে অবস্থিত প্রত্যন্ত এক গ্রাম দেখতে পাই। এই গ্রামটা একটা অভিশপ্ত গ্রাম, কারণ এই গ্রামে আসছে এক ডাইনি। ডাইনির অভিশাপে একের পর এক গ্রামের লোকদের মৃত্যু হচ্ছে। তাই ডাইনিকে মারার জন্য আজ গ্রামের লোকেরা সবাই একত্রিত হয়েছে। সবার হাতেই ধারালো অস্ত্র। কিছু লোক বাড়ির ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসছে ডাইনিকে। গ্রামের মোড়ল সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের গ্রামের যত মানুষ মরছে তার জন্য দায়ী এই অভিশপ্ত ডাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম ডাইনিকে বাঁচিয়ে রাখার, কিন্তু আর নয়। ডাইনিটাকে যদি বাঁচিয়ে রাখি গ্রামের একটা মানুষও বাঁচবে না। সবাই উচ্চস্বরে মোড়লের কথায় সম্মতি জানায়। এরপর সবাই মিলে ধারালো অস্ত্র আর জ্বলন্ত মশাল দিয়ে ডাইনিটাকে মারার জন্য এগিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা পাতা নামের একটা মেয়েকে দেখতে পাই। সবেমাত্র লন্ডন থেকে দেশে ফিরেছে সে। এয়ারপোর্ট থেকে বের হয়ে পাতা একটা ক্যাব নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পাতার বাবা অম্বিকেশ ছিল একটা বিশাল টি স্টেটের মালিক। বেশ কয়েক বছর আগে পাতা আরমান একটা ছেলের প্রেমে পড়েছিল। পাতা যখন তার বাবাকে নিজের ভালোবাসার কথা জানায়, পাতার বাবা তাদের সম্পর্কটা মেনে নিতে রাজি হয় না। পাতা নিজের বাবাকে বুঝিয়ে বলে, আরমান একটা ভালো ছেলে, সে লন্ডনে গিয়ে MBA করার প্ল্যান করছে। কিন্তু এত কিছু বলেও কোনো লাভ হয় না। অম্বিকেশ আরমানকে তাচ্ছিল্য করে বলে, এরকম MBA করা ছেলে অনেক দেখেছি, এগুলো সব ধান্দাবাজ। জবাবে পাতা বলে, আমার সম্পর্কটা যদি মেনে নিয়ে নাই নিবে তাহলে কেন ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছিলে নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে জীবন তৈরি করো? মা থাকলে আজ আমাকে এইটা দিনটা দেখতে হতো না। অম্বিকেশ বলে, আমার যা বলার আমি বলে দিয়েছি। এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা মতোই চলতে হবে। যদি নিজের মতো করে চলতে চাও তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। পাতা রাগ করে বলে, এই বাড়িটা যেমন তোমার তেমনি আমারও। এই বাড়িটা আমার মায়েরও ছিল। তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার চরিত্র কেমন তা ছোটবেলা থেকেই আমি দেখেছি। পাতার কথা শুনে ক্ষুব্ধ হয়ে অম্বিকেশ পাতার গালে একটা থাপ্পড় মেরে দেয়। ওই দিনের পর পাতা সিদ্ধান্ত নেয় সে বাড়ি থেকে চলে যাবে। পাতা তার বয়ফ্রেন্ড আরমানের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। চলে যাওয়ার আগে পাতা তার ছোট বোন লতাকে বলে, বাবাকে বলে দিস আমি আরমানকে বিয়ে করে লন্ডনে চলে যাব, আর কখনোই ফিরে আসবো না। পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে পাতাকে এভাবে চলে যেতে দেখে লতা চিৎকার করে বলে, তোর কোনোদিনও ভালো হবে না, তুই একটা ডাইনি। এটাই ছিল পাতা এবং লতার শেষ দেখা। বহু বছর পর পাতা আবারও দেশে ফিরেছে। পাতা সরাসরি তার বাবার কলকাতার বাড়িতে চলে যায়। বাড়ির কেয়ারটেকার অনেক আনন্দের সাথে পাতাকে স্বাগত জানায়। বাড়ির ভেতরে আগে থেকে অপেক্ষা করছিল অম্বিকেশের উকিল মন্ধু বারিন। পাতার বাবা আর বেঁচে নেই, তবে তার কিছু সম্পত্তি রেখে গেছে। পাতা মূলত সম্পত্তির ভাগ নিতেই দেশে ফিরেছে। পাতাকে তার বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়ার জন্যই বারিন পাতার জন্য অপেক্ষা করছে। বারিন পাতাকে বলে, তোমার বাবার চায়ের বাগান, বাংলো বাড়ি কিছুই তো এখন নেই। থাকার মধ্যে এখন কলকাতার এই 3তলা বাড়িটা, কিছু ক্যাশ টাকা আর কিছু সম্পত্তি আছে, তবে এগুলোও কম কিছু নয়। পাতা জানতে চায়, সব মিলিয়ে কত টাকার সম্পত্তি হবে? বারিন হেসে বলে, তুমি যে সম্পত্তির জন্য ফিরে আসবে এটা তোমার বাবা না বুঝলেও আমি ঠিকই জানতাম। যদিও তোমাদের দুই বোনের প্রতি তোমার বাবার অনেক ক্ষোভ ছিল, তবুও মৃত্যুর আগে সে তোমাদের প্রতি নরম হয়ে তোমাদের জন্য একটা উইল করে গেছে। তোমার বাবা বলে গেছে তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তোমরা দুই বোন সমান ভাগে ভাগ পাবে। আর তোমার বাবা একটা শর্ত রেখে গেছে, তার সম্পত্তি পেতে হলে তোমাদের দুই বোনকে একত্রিত হতে হবে। সবকিছু শুনে পাতা বিরক্ত হয়ে বলে, দুই বোনকে কেন একত্রিত হতে হবে? আপনি তো আমাদের বাড়ির সমস্ত ঘটনাই জানেন। আমি কখনোই বাড়িতে ফিরতে চাইনি, কিন্তু আমার ডিভোর্স হয়ে গেছে। তাই আমার পার্সোনাল সেফটির জন্য আমার নামে যা কিছু আছে সেটা আমি নিতে চাই। এজন্য দুই বোনকে একত্রিত কেন হতে হবে? বারিন বলে, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু কোর্ট তোমার কথা বুঝবে না। কোর্ট সেটাই বুঝবে যেটা উইলে লেখা আছে। পাতা বারিনকে জিজ্ঞেস করে, লতা এখন কোথায় আছে? বারিন বিরক্ত হয়ে বলে, তোমার বোন কোথায় আমি কিভাবে জানবো? এত বছর ধরে না তুমি কখনো লতার খোঁজ নিয়েছো, না লতা কখনো তোমার খোঁজ নিয়েছে। পাতা বলে, আপনি ভালোভাবেই জানেন আমি কেন লতার সাথে কোনো যোগাযোগ রাখিনি।
বারিন অনেক বিরক্ত হয়ে বলে, তোমাদের পরিবারটা আসলে একটা জঘন্য পরিবার। যাই হোক, তোমাদের দুই বোনের উপস্থিতি ছাড়া এই সম্পত্তি ভাগ করা সম্ভব না। এরপর বারিন জানায়, বেশ কয়েক বছর আগে লতা একটা চিঠি আর ছবি পাঠিয়েছিল। বারিন কেয়ারটেকারকে বলে লতার পাঠানো চিঠি আর ছবিটা পাতাকে দিতে, যেন লতাকে খুঁজতে তার সুবিধা হয়। কেয়ারটেকার চিঠি আর ছবিটা পাতাকে দেয়। সেই সাথে আরও জানায়, এই চিঠিটা পাঠানোর কিছুদিন পর সীমা নামের একটা মেয়ে অম্বিকেশকে কল করেছিল। সীমার নম্বর এখনও অম্বিকেশের পুরনো ডায়েরিতে লেখা আছে। পাতা স্টোররুম থেকে পুরনো ডায়েরিটা খুঁজে বের করে সেখান থেকে সীমার নম্বর নিয়ে সীমাকে কল করে, কিন্তু সীমা কলটা রিসিভ করে না। পরের দিন সকালে সীমা নিজেই কল ব্যাক করে। পাতা নিজের পরিচয় দিলে সীমা পাতাকে চিনতে পারে। সীমা নিজের পরিচয় দিয়ে পাতাকে বলে, আমার বাবা তোমাদের চা বাগানে কাজ করত। পাতা সীমাকে বলে, আমি লতার খোঁজ করার জন্য তোমাকে কল করেছিলাম। তুমি কি জানো লতা কোথায় আছে? সীমা বলে, লতার সাথে আমার যোগাযোগ হয়েছিল প্রায় 10 বছর আগে। খুনিয়াবাড়ি নামক একটা জায়গার টেলিফোন বুথ থেকে লতা আমাকে কল করেছিল। ওই দিন লতা আমাকে বলেছিল সে তার হাজব্যান্ডের চিকিৎসা করানোর জন্য আমার কাছে শিলিগুড়িতে আসবে, কিন্তু সে আর আসেনি। ওই দিনের পর থেকে লতার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। সীমার কল কেটে দিয়ে পাতা বারিনকে কল করে খুনিয়াবাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিতে বলে। বারিন বলে, আমি তোমাকে ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। আমার পরিচিত ড্রাইভার আছে, স্টেশন থেকে সে তোমাকে খুনিয়াবাড়িতে নিয়ে যাবে। কল কেটে দিয়ে পাতা মনে মনে এটা ভেবে খুশি হয় যে সে লন্ডনে আধুনিক জীবনযাপন করে আর লতা একটা প্রত্যন্ত গ্রামে থাকে। লতাকে তাচ্ছিল্য করে পাতা মনে মনে খুব আনন্দ পায়। লতাকে সে কখনোই পছন্দ করত না। কেন পছন্দ করত না এর কারণ আমরা ধীরে ধীরে জানতে পারব। যাই হোক, পরদিন পাতা ট্রেনে করে খুনিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। স্টেশনে পাতাকে রিসিভ করতে যায় বারিনের পাঠানো ড্রাইভার বাদশা। বাদশা অত্যন্ত বাচাল প্রকৃতির একজন লোক, অনবরত কথা বলতেই থাকে। খুনিয়া বাড়ি যেতে যেতে বাদশা পাতাকে জানায় যে সে গাড়িটা চালাচ্ছে সেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। বাদশা তার বন্ধুর কাছ থেকে গাড়িটা কিনে নিয়েছে। বাদশার বন্ধু এই চারটা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করত। বাদশা এখন এটা সাধারণ যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করে, কিন্তু অ্যাম্বুলেন্সের লাইট আর হুটারটা সে রেখে দিয়েছে। মাঝে মাঝে জামে পড়লে সাইরেন বাজিয়ে রোগী নিয়ে যাওয়ার অভিনয় করে, এতে অন্য গাড়িরা তাকে সাইড দিয়ে দেয়। যাই হোক, ওরা ঘন জঙ্গলের পথ ধরে এগিয়ে যায় খুনিয়াবাড়ির দিকে। গ্রামটা এত বেশি প্রত্যন্ত যে এখানে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত পায় না। বাচ্চা নিজেও গ্রামটা ঠিকভাবে চেনে না, তাই সে গ্রামে ঢুকে দুজন ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করে গ্রামের মোড়লের বাড়িটা কোন দিকে, কারণ একমাত্র মোড়ল ভালো বলতে পারবে গ্রামের কোথায় কি আছে। বাচ্চা মোড়লের কথা জানতে চাওয়ায় বাচ্চাগুলো বলে, মোড়ল বলছো কেন, জানগুরু বলো। মূলত এই গ্রামের লোকেরা মোড়লকে জানগুরু বলেই ডাকে। বাচ্চাগুলো জানায় জানগুরু এই মুহূর্তে বাড়িতে নেই, নদীর ধারে একটা ঝামেলা হয়েছে, জানগুরু এখন সেখানেই আছে। বাচ্চা যেহেতু পথঘাট কিছুই চেনে না, তাই বাচ্চা দুটোকে গাড়ির দুই পাশে তুলে নেয় এবং তাদেরকে পথ দেখিয়ে দিতে বলে। বাচ্চাগুলোর দেখানো পথে ওরা নদীর ধারে পৌঁছে যায়। সেখানে প্রচুর ভিড়। গ্রামের লোকেরা ঢাকঢোল পিটিয়ে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করছে। অনেকের হাতে ধারালো অস্ত্র। এই লোকগুলোই আমরা গল্পের একদম শুরুতে দেখেছি। এরা সবাই ডাইনিকে হত্যা করার জন্য জড়ো হয়েছে। এখানেই হত্যা করা হবে ডাইনিকে। গ্রামের মোড়ল অর্থাৎ জানগুরু একটা ভেপু নিয়ে চিৎকার করে বলে, আজকের পর থেকে গ্রামে আর কেউ মারা যাবে না। সবাই আনন্দে চিৎকার করে ওঠে। এই ভিড়ের মাঝখানে বেঁধে রাখা হয়েছে ডাইনিটাকে। জানগুরুর আদেশ পাওয়ার পর গ্রামের সবাই ডাইনিকে লাঠি আর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে। এসব দেখে বাচ্চা ঘাবড়ে গিয়ে পাতাকে বলে, এখানে থাকা উচিত হবে না, এখানে একটা ডাইনিকে জিন্দা জ্বালানো হবে। এসব ঝামেলার মধ্যে থাকলে আমরা ফেঁসে যাব। একটা মানুষকে জিন্দা জ্বালানো হবে শুনে পাতা একটু ঘাবড়ে যায়। সে গাড়ির ভেতর থেকেই ডাইনির চেহারাটা দেখার চেষ্টা করে। ডাইনির চেহারাটা দেখেই পাতা আটকে ওঠে, কারণ এই ডাইনিটার কেউ না, পাতার ছোট বোন লতা। একদিন এই লতাই পাতার উপর রাগ করে বলেছিল তার কোনোদিন ভালো হবে না, তুই একটা ডাইনি। অথচ আজ লতাকেই ডাইনি মনে করে গ্রামের লোকেরা এত নির্মমভাবে নির্যাতন করছে। এই লতা আসলে পাতার নিজের বোন না। পাতা যখন অনেক ছোট ছিল সে সময় পাতার মা বর্তমানে থাকা অবস্থাতেও পাতার বাবা অম্বিকেশ বাইরে বিভিন্ন মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক রাখত। এমনকি নিজের চা বাগানের এক মহিলা শ্রমিকের সাথেও অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল অম্বিকেশের। সেই ঘরেই জন্ম হয়েছিল লতার। লতার ছোট থেকেই লতার মায়ের মৃত্যু হয়। লতার মায়ের মৃত্যুর পর শ্রমিকরা লতার জন্য আন্দোলন করতে শুরু করে, যেন অম্বিকেশ লতাকে নিজের সন্তানের পরিচয় দেয়। সে সময় বারিন অম্বিকেশকে বলেছিল শ্রমিকদের আন্দোলনের হাত থেকে বাঁচতে হলে লতাকে বাড়িতে নিয়ে আসতে হবে, কিন্তু অম্বিকেশ একজন শ্রমিকের ঘরে জন্ম নেওয়া সন্তানকে নিজের সন্তানের পরিচয় দিতে রাজি ছিল না।
তখন বারিন অম্বিকেশকে বলেছিল, মেয়েটা নিজের সন্তানের পরিচয় দিতে হবে না, তুই শুধু ওকে বাড়িতে নিয়ে আয়। মেয়েটা কাজের মেয়েদের মতো বাড়িতে এক কোণে থেকে বড় হবে। এই সমস্ত কথা শুনে পাতার মা বলেছিল, মেয়েটা যদি এই বাড়িতে আসে তাহলে সে কাজের মেয়ে নয়, বাড়ির মেয়ের মতোই বড় হবে। যেভাবে পাতা থাকে সেও সেভাবেই থাকবে। আমি ধরে নেব আমার দুটো মেয়ে। এর কিছুদিন পরেই লতাকে বাড়িতে নিয়ে আসা হয়। ছোটবেলা থেকে যে লতাকে পাতা একদমই পছন্দ করতো না, যার কষ্ট দেখলে পাতার আনন্দ হতো, আজ সেই লতার এই করুণ অবস্থা দেখে পাতার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। ঝামেলা এড়ানোর ভয়ে বাদশা পালিয়ে যেতে চাইলে পাতা চিৎকার করে বলে, ও আমার বোন, ওকে ছাড়া আমি কোথাও যাব না। কিন্তু এতগুলো অস্ত্রধারী লোকের মাঝখান থেকে লতাকে ছাড়িয়ে নিয়ে আসা একেবারেই অসম্ভব। কিন্তু বোনকে বাঁচানোর জন্য পাতা এই অসম্ভব কাজটা করার সিদ্ধান্ত নেয়। এই কাজে বাদশা অনেক সাহায্য করে পাতাকে। বাদশা পাতাকে বলে, আমার গাড়ির সিটের নিচে একটা দা আছে, আপনি দাটা বের করে দিন, আমি গাড়ির সাইরেনটা বাজিয়ে দিচ্ছি। সবাই ভাববে আমরা পুলিশের লোক। সবাই কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হবে। এই সুযোগে লতাকে উদ্ধার করতে হবে। প্ল্যান অনুযায়ী বাদশা গাড়ির সাইরেনটা বাজিয়ে দেয়। পাতা দা দিয়ে লতার দিকে এগিয়ে যায়। সে লতার হাতের বাঁধনটা কেটে দেয়। গ্রামের লোকেরা অস্ত্র নিয়ে পাতাকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসে, কিন্তু পাতাও তার হাতের দা দেখে সবাইকে সরিয়ে দেয়। এসবের মাঝে বাদশা লতাকে গাড়িতে তুলে নেয়। এরপর ওরা দ্রুত ওখান থেকে বের হয়ে পড়ে। পথে এক লোকের কাছ থেকে হাসপাতালের ঠিকানা জেনে নিয়ে ওরা হাসপাতালের দিকে যায়। কিন্তু লতা এই গ্রামে আসলো কিভাবে, সেটা জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে। পাতা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর অম্বিকেশ লতার বাড়ি থেকে বের হওয়া একেবারে বন্ধ করে দেয়। অম্বিকেশ বাড়ির কর্মচারী সন্তোষকে বলে দেয়, সবসময় যেন লতার উপর নজর রাখে। কলেজের পরীক্ষা কিংবা টিউশনি কোথাও লতার যাওয়ার প্রয়োজন হলে সন্তোষ যেন লতার সাথেই যায়। অম্বিকেশের অর্ডার অনুযায়ী সন্তোষ সবসময় লতার উপর নজর রাখতে শুরু করে। লতা যেখানে যায় সন্তোষ লতার সাথে সাথেই যায়। এভাবে সবসময় একসাথে থাকতে থাকতে সন্তোষ আর লতার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এই ভালো সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। লতা এবং সন্তোষ দুজনেই একে অপরকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। একদিন সন্তোষ ট্যাটু আঁকার মতো করে নিজের হাতে লতার নাম লিখে দেয়, কিন্তু আনফর্চুনেটলি অম্বিকেশ সন্তোষের হাতে লতার নামটা দেখে ফেলে। সন্তোষের হাতে লতার নাম দেখে অম্বিকেশের আর বুঝতে বাকি থাকে না দুজনের মধ্যে কি চলছে। অম্বিকেশের সন্তোষের উপরে প্রচণ্ড রাগারাগি করে বলে, যার উপর তোকে নজর রাখতে বলেছিলাম তুই তার উপর নজর দিয়েছিস। অম্বিকেশকে অনেক মারধর করে সন্তোষকে বাড়ি থেকে বের করে দেয়। সন্তোষ যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল তখন লতাও সন্তোষের পিছু পিছু যায়। লতা যখন সন্তোষকে বলে, আমিও তোমার সাথেই যেতে চাই, সন্তোষ খুশি হয়ে লতাকে নিয়ে নিজের গ্রাম খুনিয়াবাড়িয়াতে চলে যায়। যাই হোক, প্রেজেন্ট টাইমে পাতা এবং বাদশা লতাকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। হাসপাতাল বললে ভুল হবে, এটা আসলে একটা স্বাস্থ্যকেন্দ্র। লতাকে নিয়ে হাসপাতালে ঢোকার সাথে সাথে হাসপাতালে উপস্থিত লোকেরা লতাকে দেখে ডাইনি ডাইনি বলতে শুরু করে। পাতা হাসপাতালের একমাত্র ডক্টরকে ডেকে লতার ট্রিটমেন্ট করতে বলে। ডক্টর বলে, দ্রুত একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে, এই পেশেন্টের ট্রিটমেন্ট এখানে হবে না, ইন্টারনাল ব্লিডিং অনেক বেশি হয়ে গেছে। অ্যাম্বুলেন্স লতাকে আসতে আমি ফার্স্ট এইড করে দিচ্ছি। কিন্তু সুনিতা নামের একজন সিনিয়র নার্সের লতাকে দেখে ঘাবড়ে গিয়ে ডাক্তারকে বলে, এটা তো একটা ডাইনি, একে স্পর্শ করবেন না, এর চিকিৎসা করলে আপনিও বিপদে পড়ে যাবেন, আপনার সাথে আমরাও ফেসে যাব। নার্সের এই সমস্ত কথা শুনে পাতা চিৎকার করে বলে, অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত আমার পেশেন্ট এখানেই থাকবে, যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখব, আপনারা চুপচাপ নিজেদের কাজ করুন। এরপর পাতা বাদশাকে বলে বারিনকে কল করতে যেন দ্রুত একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। বাদশা কল করতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই। একজন নার্স বাদশাকে বলে, হাসপাতাল থেকে কিছুটা দূরে একটা আম গাছ আছে, সেখানে গেলে নেটওয়ার্ক পাওয়া যাবে। নার্সের কথা মতো বাদশা ওই আম গাছের কাছে চলে যায়। তারপর ওই নার্স পাতার কাছে পেশেন্টের নাম জিজ্ঞেস করে। লতার নাম বলতে গিয়ে পাতার পুরনো দিনের কথা মনে পড়ে যায়, কারণ লতা যখন পাতাদের বাড়িতে এসেছিল তখন লতার নাম ছিল লালি। পাতার মা লালিকে যেমন নিজেদের মেয়ের মতো আপন করে নিয়েছে, তেমনি লালির নাম পরিবর্তন করে পাতার নামের সাথে মিল রেখে নতুন নাম দিয়েছিল লতা। এদিকে বাদশা আম গাছের নিচে গিয়ে কল কানেক্ট করার চেষ্টা করছিল। সে সময় খেয়াল করে গ্রামের লোকজন ধারালো অস্ত্র আর মশাল নিয়ে হাসপাতালের দিকে ছুটে আসছে। বাদশা দ্রুত হাসপাতালে গিয়ে পাতাকে খবরটা জানায়। এসব দেখে সুনিতা ডাক্তারকে বলে, আমি আপনাকে বলেছিলাম এই ডাইনির চিকিৎসা করলে আমাদের সবাইকে বিপদে পড়তে হবে। ডাক্তার সুনিতার কথায় কান্না দিয়ে অন্য নার্সদেরকে বলে হাসপাতালের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিতে। ডাক্তারের কথা মতো নার্স এবং বাদশা হাসপাতালের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়। এর মাঝে পাতা হাসপাতালের ল্যান্ডলাইন টেলিফোন থেকে বারিনের অফিসে কল করে। কলটা রিসিভ করে বারিনের অ্যাসিস্ট্যান্ট।
পাতা তাকে এখানকার পরিস্থিতির ব্যাপারে জানানোর চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক খারাপ থাকায় বারেনের অ্যাসিস্ট্যান্ট পাতার কথা ঠিকমতো বুঝতে পারে না। এর মাঝেই হুট করে টেলিফোন কানেকশন বন্ধ হয়ে যায়। আসলে জানগুরুর লোকেরা টেলিফোনের লাইন কেটে দিয়েছে। হাসপাতালের বাইরে গ্রামের লোকেরা এতক্ষণে তাণ্ডব শুরু করে দিয়েছে। কিছু লোক দরজা ভাঙার চেষ্টা করতে শুরু করেছে। জানগুরু বাদশার গাড়ির উপর উঠে বসে বাদশাকে উদ্দেশ্য করে বলে, মাথাটা ভালোই খাটিয়েছিল ড্রাইভার, তোর গাড়ির পোপো আওয়াজ শুনে সবাই সত্যি সত্যি ভয় পেয়ে। এদিকে লতার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল ছিল। তার শরীরে অসংখ্য ক্ষত, যত দ্রুত সম্ভব তার সার্জারি করতে হবে। তাই ডাক্তার সুনিতাকে অপারেশন থিয়েটার রেডি করতে বলে, কিন্তু সুনিতা ডাক্তারের কথা না শুনে সেখানেই দাঁড়িয়ে থাকে এবং বলে, আপনি ওদেরকে চেনেন না, ওরা অনেক ডেঞ্জারাস। তখন ডাক্তার সুনিতাকে বলে, ওরা যতই ডেঞ্জারাস হোক, এটা একটা সরকারি হাসপাতাল, হুট করে হাসপাতালের ভেতর ঢুকে পড়বে না ওরা। এরপর ডাক্তার সুনিতাকে বুঝিয়ে বলে, আপনি হাসপাতালের সিনিয়র নার্স, আপনার সাহায্য ছাড়া এই মেয়েটাকে বাঁচানো সম্ভব না। অন্যান্য জায়গাতেও তো বিভিন্ন কারণে কত হাসপাতাল ঘেরাও হয়, তাই বলে কি কাজ না করে বসে থাকলে চলবে? এবার সুনিতা ডাক্তারের কথা মতো কাজ করতে রাজি হয়। সে অপারেশন থিয়েটার রেডি করতে চলে যায়। লতার শরীরে বিভৎস অবস্থা দেখে পাতার মাথা ঘুরতে থাকে। পাতা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। পাতার অবস্থা দেখে একজন নার্স পাতাকে বাইরে নিয়ে যায়। পাতা নার্সকে জানায় ব্লাড দেখলে তার শরীর খারাপ হয়। অন্যদিকে হাসপাতালের বাইরে থেকে জানগুরুর চিৎকার করে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, আমি একটা বিড়ি ধরাবো, বিড়িটা শেষ হওয়ার আগে ওই ডাইনিটাকে আর ডাইনির সাথে বাকি দুজনকে বের করে দিবি, নয়তো ফল ভালো হবে না। জানগুরুর চিৎকার শুনে বাদশাহ হাসপাতালের গেটের সামনে এসে চিৎকার করে গালাগালি করে বলে, তুই আমার গাড়ি থেকে নাম, নয়তো ভালো হবে না। তার কথা শুনে জানগুরু বিচ্ছিরিভাবে হাসতে থাকে। জানগুরুর একটা ছেলে আছে যার নাম মাইঠাল। সে মুম্বাইতে সেটেল হতে চায়, কিন্তু জানগুরু তাকে মুম্বাই যেতে রাজি হয় না। মাইঠালের বন্ধু মাইঠালকে বলে, আজকে তোর জন্য সবথেকে বড় সুযোগ, আজকে যদি তুই কোনোভাবে ডাইনিটাকে বের করতে পারিস তাহলে তোর বাবা খুশি হয়ে তোর কথা শুনবে। মাইঠাল সেই সুযোগটা হাতছাড়া করতে চায় না। সে তার বন্ধুকে নিয়ে হাসপাতালের পেছনে চলে যায়। হাসপাতালের পেছনের দিকে একটা বাথরুমের ছোট্ট ভেন্টিলেটর আছে। মাইঠাল সবসময় লুকিয়ে লুকিয়ে এই ভেন্টিলেটর দিয়ে হাসপাতালের মেয়েদেরকে বাথরুম ব্যবহারের সময় দেখত। বন্ধুর সাহায্যে এই ভেন্টিলেটর দিয়ে মাইঠাল বাথরুমের ভেতরে ঢুকে পড়ে। ওই সময় বাথরুমের ভেতরে একজন নার্স চলে আসে। মাইঠাল ওই নার্সকে মেরে সেন্সলেস করে দেয়। অন্যদিকে হাসপাতালের বাইরে জানগুরু চিৎকার করে বাদশাকে ডেকে বলে, এই ড্রাইভার একটু বাইরে এসে দেখো কি হচ্ছে। বাদশা বাইরে গেলে দেখতে পায় তার শখের গাড়িটা দাউ দাউ করে চলছে। গ্রামের লোকেরা তার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে বাদশা নিজের মেজাজ হারিয়ে ফেলে। সে দরজার তালা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাতা বাদশাকে বাধা দেয়। সে কোনো রকম বাদশাকে টেনে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এরপর সে বাদশাকে শান্ত করে বলে, ওরা এটাই চাচ্ছে, তুমি রেগে গিয়ে দরজাটা খুলে দাও। তুমি যদি দরজাটা খুলে দাও তাহলে ওদের প্ল্যান সফল হবে। তুমি গাড়ির জন্য কোনো টেনশন করো না, আমি তোমাকে এর থেকে ভালো নতুন গাড়ি কিনে দেব। কিন্তু এই গাড়িটা বাদশার অনেক যত্নের। বাদশা তার গাড়িটার জন্য অনেক বেশি কষ্ট পায়। বাদশাকে শান্ত করে পাতা আবারও বাইরে যায়। বাদশার গাড়ির আগুন দেখে পাতা নিজের মায়ের মৃত্যুর সময়কার কথা মনে পড়ে যায়। ঠিক একইভাবে পাতার মায়ের চিতাতেও আগুন চলেছিল। লতা এবং পাতা দুজনেই তখন অনেক ছোট। মায়ের মৃত্যুতে লতা এবং পাতা দুজনেই সমানভাবে কষ্ট পেয়েছিল। অতীতের কথা ভেবে পাতা অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে সুনিতা অপারেশন থিয়েটার রেডি করে ডাক্তারকে জানায়। লতাকে একটা স্ট্রেচারে তুলে সবাই মিলে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যায়। ওই মুহূর্তে মাইঠাল চলে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাইঠাল একটা ছুরি দিয়ে লতার শরীরে আঘাত করে। এরপর বিভৎসভাবে উচ্চস্বরে হাসতে থাকে। মাইঠালের হাসি শুনে পাতা দ্রুত হাসপাতালের ভেতরে চলে যায়। লতাকে আঘাত করায় বাদশা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে মাইঠালকে মারতে শুরু করে। সে মাইঠালকে অনেকটা আহত করে ফেলে। মাইঠালকে দেখে নার্স সুনিতা বলে, এটা তো জানগুরুর ছেলে। মাইঠাল জানগুরুর ছেলে জানার পর পাতার মাথায় একটা বুদ্ধি আসে। বাদশা এবং পাতা মাইঠালের হাত বেঁধে গলায় ছুরি ধরে হাসপাতালের গেটের সামনে নিয়ে যায়। জানগুরু এবং গ্রামের লোকেরা তখন হাসপাতালে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মাইঠালকে দেখে জানগুরু সহ গ্রামের সবাই নিস্তব্ধ হয়ে যায়। পাতা সবাইকে হুমকি দিয়ে বলে, হাসপাতালে আগুন লাগানোর চেষ্টা করলে তোমাদের জানগুরুর ছেলের মৃত্যু হবে। এরপর পাতা গ্রামের একজনকে ডেকে বলে জানগুরুর ভেপুটা তার কাছে নিয়ে আসতে। যেহেতু মাইঠাল এখন ওদের হাতে জিম্মি, তাই জানগুরু চুপচাপ ভেপুটা পাতার কাছে দিয়ে দেয়। পাতা ভেপুটা নিয়ে জানগুরুকে উদ্দেশ্য করে বলে, 30 মিনিটের মধ্যে আমার একটা অ্যাম্বুলেন্স প্রয়োজন। এর মাঝে হাসপাতালের বাইরে যদি কোনো ঝামেলা হয় তাহলে হাসপাতালের ভেতরে মাইঠালের প্রাণ যাবে। এ কথা বলে পাতা এবং বাদশা মাইঠালকে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এতক্ষণ চিৎকার চেঁচামেচি করা গ্রামবাসী একেবারে চুপ হয়ে যায়। জানগুরুও চিন্তিত হয়ে বসে পড়ে। সে একটা বিড়ি ধরিয়ে ভাবতে থাকে কি করবে। এর মাঝে একজন লোক মাইঠালের বন্ধুকে ধরে নিয়ে আসে।
মাইছালের বন্ধু নিজেকে বাঁচানোর জন্য বলে, আমার কোনো দোষ নেই, আমি তো মাইছালকে নিষেধ করেছিলাম এমনটা করতে। জানগুরু মাইছালের বন্ধুকে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর কাছে না মোটরসাইকেল আছে, যা তুই আমার একটা কাজ করে দে। এদিকে হাসপাতালের ভেতরে পাতা এবং বাদশা মাইছালকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। একজন নার্স মাইছালকে স্ট্রং ঘুমের ইঞ্জেকশন দেয়, যাতে মাইছাল পালানোর চেষ্টা না করে। অপারেশন থিয়েটারে ডাক্তার যতটুকু সম্ভব সার্জারি করে লতার অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করে। ডাক্তার পাতাকে ডেকে জানায় সার্জারি করার পর ব্লাডও দেওয়া হয়েছে, কিন্তু তারপরও লতার অবস্থা এখনও অনেক ক্রিটিক্যাল। পাতা লতার কাছে গিয়ে পরম মমতায় লতার মাথায় হাত রেখে বলে, তুই কোনো টেনশন করিস না রে বোন, আমি আছি, আমি তোকে ছাড়া কোথাও যাব না। যেহেতু পাতার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে, তাই একজন নার্স পাতাকে একটা ইঞ্জেকশন দেয় এবং হসপিটালের বেডে রেস্ট নিতে বলে। পাতা জেনারেল ওয়ার্ডের একটা বেডে বসে রেস্ট নিচ্ছিল। ওই সময় পাশের বেডের এক বৃদ্ধ পাতাকে বলে, লতার কষ্ট দেখে দুঃখ করিস না, লতা তার জীবনে যত কষ্ট পেয়েছে তার তুলনায় এই যন্ত্রণা কিছুই না, কেউ লতার কোনো ক্ষতি করতে পারবে না। বৃদ্ধ পাতাকে লতার অতীতের গল্প শোনাতে শুরু করে। আজ থেকে 15 বছর আগে সন্তোষের হাত ধরে লতা এই গ্রামে এসেছিল। সন্তোষের বাবা বেশ ধুমধাম করে লতা এবং সন্তোষের বিয়ে দেয়। গ্রামের সবাই এই বিয়েতে অনেক আনন্দ করে। ওই সময় গ্রামে বিদ্যুৎ ছিল না, শহর থেকে জেনারেটর ভাড়া করে আনা হয়েছিল। গ্রামের সবার তুলনায় লতা ছিল অনেক সুন্দরী। সবাই বলাবলি করত সন্তোষ শহর থেকে বিদেশি বউ নিয়ে এসেছে। গ্রামের সবাই ভিড় করত লতাকে দেখার জন্য। ওই ভিড়ের মধ্য থেকে একজন লতার দিকে কুনজর দিয়েছিল, আর ওই ব্যক্তিটা হচ্ছে জানগুরু। সে মনে মনে লতাকে পাওয়ার স্বপ্ন দেখে। এদিকে বিয়ের পরের দিন লতা তার বাবার কাছে একটা চিঠি লেখে। চিঠিতে লতা তার বাবাকে বলে, কাল আমার বিয়ে হয়েছে, বিয়ের ছবি তোমাকে পাঠাচ্ছি। আমি জানি আমি যা করেছি, তারপর আমাকে মেনে নেওয়া তোমার জন্য অনেক কঠিন। তবুও তুমি যদি আমার বিয়েটা মেনে নাও তাহলে আমাকে জানিও। এরপর লতা নিজেই চিঠিটা ডাক বাক্সে ফেলে আসে। ওই সময় ডাক বাক্সের কাছে জানগুরু এবং তার লোকজন ছিল। ওরা লতাকে বিভিন্ন আজে বাজে কথা বলে নিজেদের লালসার কথা প্রকাশ করে। লতা ওদের কথার কোনো জবাব না দিয়ে দ্রুত বাড়িতে ফিরে সন্তোষের মাকে বলে, ভীম আর তার লোকেরা আমাকে অনেক আজে বাজে কথা বলে। ভীম হচ্ছে জানগুরুর আসল নাম। লতার মুখে জানগুরুর নাম শুনে সন্তোষের মা লতার চুলের মুঠি ধরে বলে, খবরদার, নাম মুখে নিবি না, জানগুরু বলে ডাকবি। তুই জানিস জানগুরুকে? সে আমাদের এই গ্রামের ভগবান। এখন থেকে বাইরে গেলে মুখ ঢেকে বাইরে যাবি। শাশুড়ির এমন ব্যবহারে লতা খুব কষ্ট পায়। সে নিজে ঘরে বসে একা একা অনেক কাঁদতে থাকে। হাসপাতালে বৃদ্ধের মুখে এই সমস্ত কথা শুনে পাতাও কাঁদতে শুরু করে। পাতা বুঝতে পারে লতা তার জীবনে অনেক কষ্ট পেয়েছে। পাতা সব কিছুর জন্য নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। পাতা ভাবে সে যদি লতাকে একা ফেলে লন্ডনে চলে না যেত তাহলে লতার জীবনে এসব ঘটত না। এসব ভেবে পাতা কাঁদতে শুরু করে। ওই সময় হঠাৎ হাসপাতালের বাইরে থেকে কেউ একজন জানালায় নক করতে শুরু করে। একজন নার্স জানালা খুলে দেখতে পায় এক ব্যক্তি ভ্যানে করে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে এসেছে। লোকটা নার্সকে রিকোয়েস্ট করে বলে, দরজাটা একটু খুলে দিন, আমার স্ত্রীর অবস্থা অনেক খারাপ, এখনই ডেলিভারি না করালে আমার স্ত্রী আর বাচ্চা দুজনেই মারা যাবে। নার্স রেগে গিয়ে বলে, মাথা খারাপ নাকি, এখন দরজা খোলা যাবে না, আপনারা চলে যান। এসব দেখে পাতা নার্সকে বলে, দরজাটা খুলে না দিলে সত্যি সত্যি ওরা মারা যাবে। নার্স পাতাকে ধমক দিয়ে বলে, আগে আপনি নিজের যান বাঁচান। অনেক কষ্টে সবাই একটু শান্ত হয়েছে, অ্যাম্বুলেন্সটা আসতে দিন, এর আগে কোনো ঝামেলা করবেন না। পাতা বলে, এমনটা করবেন না, একজনের প্রাণ বাঁচাতে গিয়ে তো আমরা দুজনকে মরতে দিতে পারি না। আপনি পেছনের দরজাটা খুলে দিন, পেছনের দরজা দিয়ে ওদেরকে হাসপাতালের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করুন। শেষমেশ নার্স রাজি হয়। সে লোকটাকে বলে পেছনের দরজার কাছে তার স্ত্রীকে নিয়ে যেতে। এরপর নার্স এবং পাতা পেছনের দরজা খুলে মহিলাটাকে হাসপাতালের ভেতরে ঢোকায়। মহিলার হাজব্যান্ড তার সাথে ঢুকতে চাইলে নার্স তাকে বাধা দিয়ে দরজা বন্ধ করে দেয়। পেছনের দরজার কাছে একজন গার্ড ছিল। পাতা ওই গার্ডকে বলে, আপনি এখান থেকে কোথাও যাবেন না, কেউ ঢোকার চেষ্টা করলে আমাদেরকে জানাবেন। নার্স গর্ভবতী মহিলাকে হাসপাতালের একটা কেবিনের ভেতরে নিয়ে যায়। এই কেবিনের ভেতরেই মাইঠালকে আটকে রাখা হয়েছে। যেহেতু মাইঠালকে স্ট্রং ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মাইঠালের জেগে ওঠার কোনো সম্ভাবনা নেই। তাই নার্স নিশ্চিন্তে মহিলাকে ওই কেবিনে নিয়ে যায়। কিন্তু কেবিনে ঢোকার সাথে সাথে ওই মহিলা নার্সের উপর অ্যাটাক করে। সে তার হাতে থাকা একটা ধারালো বস্তু দিয়ে নার্সের গলায় অনবরত আঘাত করে, যার ফলে নার্সের মৃত্যু হয়। এরপর মহিলা মাইঠালের দিকে তাকিয়ে হাসে। ততক্ষণে মাইঠালের ঘুম হালকা হয়ে আসে। ওই মহিলাকে দেখে মাইঠাল চিনতে পারে এই মহিলা আসলে জানগুরুর বোন মণি। আপনাদের হয়তো মনে আছে, কিছুক্ষণ আগে জানগুরু মাইঠালের বন্ধুকে বলেছিল, তোর তো মোটরসাইকেল আছে, তোকে আমার একটা কাজ করতে হবে। ওই সময় জানগুরু মাইঠালের বন্ধুকে মণির বাড়িতে যেতে বলে। জানগুরু মণিকে আনতে বলায় জানগুরুর একজন লোক একটু অবাক হয়ে বলে, মণি তো বাচ্চা দেবে, সে কি এরকম পরিস্থিতি সামলাতে পারবে? জবাবে জানগুরু বলে, তুই মণিকে চিনিস না, মণি আর আমি একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। ও কি করতে পারে আর কি পারে না সে সম্পর্কে তোদের কোনো ধারণা নেই। জানগুরুর কথা মতো মাইঠালের বন্ধু মনির বাড়িতে গিয়ে মনির হাজব্যান্ড খায়রুলকে জানায়
জানগুরু মণিকে ডাকছে। কথা শুনে খায়রুল বলে, হাসপাতালের বাইরে গ্যাঞ্জাম লেগেছে, এই কারণে মণিকে দরকার, তাই না? গিয়ে বলে দে মণি যেতে পারবে না। মাইথালের মতো খায়রুলকে বুঝিয়ে বলে, হাসপাতালের ভেতরে মাইথালকে আটকে রাখা হয়েছে, তার গলায় ছুরি ধরে হুমকি দিচ্ছে। কথা শুনে মণি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে খায়রুলকে ভ্যান বের করতে বলে। তখন খায়রুল মণির উপর রাগ করে বলে, তুই আমাকে বিয়ে করেছিলি বলে তোর ভাই আমাদের বিয়েটা মেনে নেয়নি। আজ যখন নিজের ছেলে বিপদে পড়েছে তখন তোর ভাইয়ের তোর কথা মনে পড়েছে, তোকে আমি যেতে দেব না। মণি রেগে গিয়ে বলে, তুই চুপ থাক, মাইথালকে আমি কোলে পিছে মানুষ করেছি, ওর গলায় যারা ছুরি ধরার সাহস করেছে তাদের গলা আমি নিজের হাতে নামাবো। মণিকে খবর দেওয়ার পর জানগুরু তার লোকজনদেরকে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে বলে, যাতে মণি সিগন্যাল দিলেই সবাই বের হয়ে আসতে পারে। যাই হোক, মণি তার প্ল্যান অনুযায়ী নার্সকে মেরে মাইথালকে নিয়ে ওই কেবিন থেকে বের হয়ে যায়। সুনিতা পাতের কাছে গিয়ে জানায় মাইথাল কেবিনে নেই। পাতা চেক করার জন্য কেবিনে গেলে দেখতে পায় পুরো কেবিন জুড়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। রক্তের দাগ কেবিনের ওয়াশরুম পর্যন্ত গিয়ে ঠেকেছে। পাতা কেবিনের ওয়াশরুমে গেলে দেখতে পায় সেখানে ওই নার্সের মৃতদেহ পড়ে আছে। নার্সের এমন রক্তাক্ত অবস্থা দেখে পাতা সিক হয়ে পড়ে। পাতা চিৎকার করে বাদশাকে ডাকে, কিন্তু পাতার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সে বাদশাকে কিছুই বলতে পারছে না। তখন সুনিতা বাদশাকে বলে, ওই গর্ভবতী মহিলা হয়তো মাইথালকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। বাদশা, পাতা এবং সুনিতা দ্রুত পেছনের দরজার দিকে ছুটে যায়। মণি ততক্ষণে পেছনের দরজায় দাঁড়িয়ে থাকা গার্ডকে আহত করে দরজার তালা খুলে ফেলেছে। সে মাইথালকে হুইল চেয়ারে করে টেনে নিয়ে এসেছে। মণি দরজা খুলে হুইল চেয়ার সহ মাইথালকে ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দেয়। এরপর নিজেও বের হয়ে বাইরে থেকে মণি মাইথালকে পেছনের দরজা দিয়ে বের করে দিয়ে দরজাটা আটকে দেয়, কিন্তু নিজে বেশি দূর এগোতে পারে না, কারণ তার পেট থেকে পানি ভাঙা শুরু হয়েছিল। প্রসব যন্ত্রণায় ছটফট করছিল সে। সেটা দেখে পাতা গিয়ে তাকে দরজাটা খোলার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মণি তার কথা শোনে না। সে ভাবে ভেতরে ঝুঁকলেই পাতারা তাকে মেরে ফেলবে। পাতা তাকে বোঝানোর চেষ্টা করে তার এখন চিকিৎসার প্রয়োজন, কিন্তু মণি তার কথা কানেই তোলে না। এই অবস্থা দেখে বাদশা একজন নার্সের কাছে গিয়ে ছাদে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করে। নার্স তাকে রাস্তা দেখিয়ে দিলে সে দৌড়ে চলে যায় ছাদে। এরপর কার্নিশ বেয়ে নিচে নেমে পেছনের দরজা খুলে পাতাদের সাহায্য নিয়ে মণিকে হাসপাতালের ভেতরে যেতে শুরু করে। সেটা দেখে মণির হাজব্যান্ড মনে করে তাকে হয়তো খুন করার জন্য ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সে পাতাদের আটকানোর জন্য হাতে থাকা দাওটা ছুঁড়ে মারে, কিন্তু আনফর্চুনেটলি সেটা গিয়ে লাগে মণির পিছে এবং সে তখনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ডাক্তাররা সবাই মিলে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তবে সৌভাগ্যবশত তার সন্তানটাকে বাঁচাতে সফল হয়। পাতা তখন ওই বৃদ্ধ লোকটার সাথে বসে গল্প করছিল। সে লোকটাকে জানায় আরমান অর্থাৎ তার বয়ফ্রেন্ডকে সে আহামরি ভালোবাসত না, তার থেকেও পাতার কাছে বেশি জরুরি ছিল দেশের বাইরে যাওয়া। আর যখন সে জানতে পারে আরমান লন্ডনে শিফট হয়ে যাচ্ছে, তখনই আরমানের সাথে পালানোর সিদ্ধান্ত নেয়। আসলে পাতার মা একটা সময় খুব বেশি সিক হয়ে পড়ে, একটা মারাত্মক রোগ ধরা পড়ে তার। বেচারির হাতে আর মাত্র 6 মাস সময় ছিল। পাতার বাবা তখন তার মায়ের অসুস্থতার জন্য লতাকেই দায়ী করতে থাকে। তার মনে হচ্ছিল ওই মেয়েটা অলক্ষী। লতা তাদের বাড়িতে আসার পর থেকেই সব অঘটন ঘটছে, আর পাতার মাও অসুস্থ হয়ে পড়ছে। লতা পাতা তখন অনেক ছোট ছিল, তাই মায়ের কি হচ্ছে না হচ্ছে সেটা তারা বুঝতে পারে না। এরপর একটা সময় তার মা মারা গেলে তাদের 2 বোনের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। বাবা কখনোই তাদের খেয়াল রাখত না, তাই দিন পার হওয়ার সাথে সাথে লতা এবং পাতা তাদের বাবার প্রতি ঘৃণাটাও বাড়তে থাকে। শেষমেশ আরমানকে পেয়ে পাতা একটা আশার আলো খুঁজে পায়, আর সেই আলোর হাতছানিতে সবাইকে ফেলে বিদেশে পাড়ি জমায়। কিন্তু বিয়ের কয়েক বছর পরেই আরমানের অন্য কাউকে ভালো লেগে যায়, তাই পাতা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ডিভোর্সের পর আমেরিকায় সে একাই থাকত। সে ভেবেছিল এটাই হয়তো স্বাধীনতা, কিন্তু এতে করে যে একাকিত্ব তাকে গ্রাস করে নেয় এটা সে মানতে পারে না, তাই আবারও দেশে ফিরতে বাধ্য হয়। এসব কথা বলতে বলতে একজন নার্স এসে তাকে জানায় মণিকে বাঁচানো সম্ভব হয়নি, তবে তার ফুটফুটে একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে এবং সে একদম সুস্থ আছে। পাতা সেটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। এর থেকে বেশি কিছু করার ছিল না তার। তখনই হঠাৎ বৃদ্ধ লোকটা বলে উঠছে, আমাদের গ্রামে যাদের বাচ্চা হয় তারা তো বেঁচে যায়, কিন্তু তাদের হয় না, তাদেরকে জানগরুর খপ্পরে পড়তে হয়। মূলত জানগরু শুধু যে ওই গ্রামের মোড়ল তা কিন্তু নয়, সেই সাথে সে একজন তন্ত্র সাধকও। গ্রামের সবাই তাকে অনেক ভক্তি করে। তাদের ধারণা ওই লোকটার ভেতরে দেবীর বসবাস আছে, তাই সে যখন যা বলবে গ্রামবাসী চোখ বন্ধ করে সেটাই বিশ্বাস করে নেয়। ঘটনাক্রমে লতাকেও একটা সময় তার খপ্পরে পড়তে হয়। বিয়ের বেশ কয়েক বছর পরেও লতার কোনো সন্তান হচ্ছিল না, তাই একদিন তার হাজবেন্ড সন্তোষ তাকে বলে, আমার মনে হয় আমাদের একবার জানগরুর কাছে যাওয়া উচিত, ওনাকে দেখিয়ে নিয়ে আসলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু লতা সেটাতে রাজি হয় না। এমনিতেই সে এসব ঝাড়ফুঁকে বিশ্বাস করে না, তার উপর জানগরু লোকটাকেও তার খুব একটা ভালো লাগে না।
তখন সন্তোষ তাকে আশ্বস্ত করে বলে সে বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকবে, লতার কোনো প্রবলেম হবে না। সেটা শুনে লতা জানগুরুর কাছে যেতে রাজি হয়ে যায়। সেখানে যাওয়ার পর জানগুরু লতাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করতে শুরু করে। সেসব করতে করতে একটা সময় সে লতাকে তার জামা কাপড় খুলে ফেলতে বলে। সেটা শুনে লতা ঘাবড়ে গিয়ে বাইরে বের হয়ে আসে আর সন্তোষকে সবকিছু জানায়। কিন্তু সন্তোষ কিছু করার আগেই জানগুরু বাইরে বেরিয়ে সবার সামনে ঘোষণা দেয় এই মেয়ে কোনোদিনও মা হতে পারবে না, আর যদি হয়ও তাহলে ওর সন্তান ওর নিজের পেটের মাংস চিবিয়ে খাবে। শুধু তাই নয়, এই মেয়ের কারণে গ্রামের লোকেরা সবাই মারা যাবে, কারণ এ একটা ডাইনি। এ কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে। আনফর্চুনেটলি জানগুরুর কথাই সত্যি হয়। একে একে গ্রামের লোকেরা মরতে শুরু করে, সেই সাথে লতার পরিবারের লোকেরাও। প্রথমে তার শ্বশুর এবং শাশুড়ি মারা যায়, তারপর মারা যায় তার দেবর। এসব দেখে গ্রামের লোকেরা সত্যি বিশ্বাস করে নেয় যে লতা একটা ডাইনি। তখন জানগুরুর কথায় সবাই লতাকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু সন্তোষকে সেটার বিরোধিতা করে। পুরো গ্রামে একমাত্র সেই লতাকে সাপোর্ট করছিল। সে জানগুরুকে অনুরোধ করে বলে আমি ওকে ঘরের ভেতর আটকে রাখবো, ও কখনোই কারো সামনে আসবে না, তবু ওকে মেরো না। তখন জানগুরু বলে তুমি ওর সাথে থাকলে তুমিও মারা যাবে, তাই ওকে মেরে ফেলাই ভালো। কিন্তু সন্তোষ তার কথায় রাজি হয় না। উল্টো সন্তোষের জিদ দেখে জানগুরুকেই তার কথা মেনে নিতে হয়। এরপর সন্তোষকে সত্যি সত্যি লতাকে বাড়ির ভেতরে আটকে রাখে। লতা তাকে এমনটা করতে না করে সে বাইরে বের হয়ে আসতে চায়, কিন্তু সন্তোষ তখন বলে আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে বাঁচানোর জন্য এইসব করছি। এভাবেই কোনো মতে তাদের দিন চলতে থাকে। এরপর একদিন হঠাৎ সন্তোষের শরীর খুব বেশি খারাপ হয়ে যায়। সে কাশতে কাশতে বাড়ির বারান্দায় এসে পড়ে। তার এই অবস্থা দেখে লতা খুবই টেনশনে পড়ে যায়। তখন সন্তোষ বলে আমাকে মাফ করে দিও, আমি হয়তো আর বাঁচব না, আর তোমাকেও হয়তো বাঁচাতে পারবো না। সেটা শুনে লতার মন খারাপ হয়ে যায়, তবে সেটা নিজের জন্য নয়, সন্তোষের জন্য। সে ওই রাতে অন্ধকারে মুখ লুকিয়ে গ্রামের ডাক্তারদের সাথে গিয়ে দেখা করে। ডাক্তারকে সবকিছু খুলে বললে সে লতাকে জানায় সন্তোষের অসুস্থতা কোনো সাধারণ কারণে নয়, নিশ্চয়ই কোনো পশু পাখি বাহিত ভাইরাস থেকে হয়েছে। সে লতাকে জিজ্ঞেস করে তার বাড়িতে কোনো গৃহপালিত পশু আছে কিনা। লতা জানায় তার বাড়িতে ভেড়া পোষে, তবে শুধু তাদের বাড়িতেই নয়, গ্রামের অনেক বাড়িতেই ভেড়া পোষা হয়। ডাক্তার তখন বুঝে যায় এই ভাইরাসটাই ভেড়ার থেকে ছড়াচ্ছে। সে লতাকে বলে সন্তোষকে দ্রুত শহরের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কারণ গ্রামের ওই ছোট্ট স্বাস্থ্যকেন্দ্রে এই রোগের সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব না। তখন লতা আরও বেশি টেনশনে পড়ে যায়। সে একা সন্তোষকে নিয়ে কোথায় যাবে, এতটুকু শুনেই পাতার চোখে জল চলে আসে। তার ভীষণ আক্ষেপ হচ্ছিল সে কেন তার ছোট বোনটাকে একা ফেলে চলে গেল। যাই হোক, নিজেকে সামলে সে বাদশার পাশে গিয়ে বসে। বেচারা বাদশা প্ল্যান করেছিল পাতাকে গ্রামে নামিয়ে দিয়ে ভাড়ার পাশাপাশি কিছু টাকা বকশিশও দেবে, আর সেই টাকা দিয়ে বাড়ি ফেরার পথে কিছু ভালো মন্দ খাবার কিনে নিয়ে আসবে। কিন্তু তার সব প্ল্যান এক নিমিষেই ভেস্তে গেল। এদিকে পাতা তখনও অতীতের কথাগুলো মনে করে খুব কষ্ট পাচ্ছিল। গ্রামে আসার পথেও তার মধ্যে একটা অদ্ভুত অহংকার কাজ করছিল যে সে লতার সামনে গিয়ে বলতে পারবে দেখো আজ আমি কোথায় আর তুমি কোথায়। কিন্তু লতার এই অবস্থা দেখে তার সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বোনের প্রতি তার মনের মধ্যে সুপ্ত মায়াটা আবারও জেগে ওঠে। এসব নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ জানগুরু চিৎকার করে তাদের ডাকতে শুরু করে। তখন পাতা মনির লাশটা বাইরে নিয়ে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে আজ তোমাদের জানগুরুর জন্য একটা মানুষ মারা গেল, একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা মা হারা হলো। আমি আবারও বলছি, আমরা কারো ক্ষতি চাই না, আমরা চাই তোমরাও ভালো থাকো আর আমাদেরও ভালো থাকতে দাও। সেটা শুনে জানগুরুর লোকেরা একেবারে থমকে যায়। তাদের মধ্যে একজন গিয়ে জানগুরুকে বোঝানোর চেষ্টা করে যে পাতার কথায় যুক্তি আছে, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। এটা শুনে জানগুরুর মাথা গরম হয়ে যায়। সে ছেলেটাকে মারধর করতে শুরু করে। এই অবস্থা দেখে বাকিরা ভয় পেয়ে যায় এবং আবারও জানগুরুর কথায় সায় দিতে শুরু করে। এদিকে আমরা ওই ডক্টরের ওয়াইফকে দেখতে পাই। সে বাড়িতে কাজ করছিল আর কারোর সাথে ফোনে কথা বলছিল। এরই মাঝে কিছু অচেনা লোক তার বাড়িতে গিয়ে ওঠে। সে ওই লোকগুলোকে জিজ্ঞেস করে তারা কারা, কেন এসেছে, কিন্তু লোকগুলো কোনো উত্তর দেয় না। এদিকে জানগুরু এবার চিৎকার করে ডক্টরকে ডাকতে শুরু করে আর বলে একটু জানালা খুলে দেখো তোমার জন্য কি এনেছি। ডাক্তার তার কথা শুনে একটু অবাক হয়। সে দৌড়ে গিয়ে জানালা খুলে দেখে জানগুরুর লোকেরা তার ওয়াইফকে ধরে এনেছে। তারা মেয়েটার গলায় ছুরি ধরে ডাক্তারকে হুমকি দিতে থাকে যে সে যদি যায়নি আর তার সঙ্গীদেরকে বাইরে বের না করে তাহলে তার ওয়াইফকে মেরে ফেলবে। এই সিচুয়েশনে পাতা আর বাদশা মাঠাইলের গলায় ছুরি ধরে বাইরে বের হয়ে আসে। পাতা জনগণকে হুমকি দেয় যে যদি ওই মেয়েটার গলায় ছুরি চলে তাহলে মাইঠালের গলায়ও কাটবে। এটা শুনে জানগুরু একটু ঘাবড়ে যায়। এমন সময় হঠাৎ দুজন নার্স দিয়ে মেইন গেট খুলে পাতাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়। সেই সাথে ডাক্তারও লতার স্ট্রেচারটা এনে বাইরে ছেলে দিয়ে আবারও দরজা আটকে দেয়। কিন্তু মাইঠাল তখনও ভেতরেই ছিল।
আসলে ওয়াইফের গলায় ছুরি দেখে ডাক্তার ভীষণ ঘাবড়ে যায়। তাছাড়া সে খুব ভালো করেই জানতো জানগুরু কোনো মানুষ না, সে মানুষরূপী পশু, তাই তার জন্য কাউকে মেরে ফেলা কোনো বড় ব্যাপার না। পাতা যখন দৌড়ে গিয়ে ডাক্তারকে দরজা খোলার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কারণ বাইরে থাকলে জানগুরুর লোকেরা তাদেরকে মেরে ফেলবে, কিন্তু ডাক্তার তার কথা শোনে না। এদিকে জানগুরুর লোকেরাও পাতাদের হাতে পেয়ে উল্লাস করতে শুরু করেছে। এবার আর লতা পাতাকে কেউ তাদের হাত থেকে বাঁচাতে পারবে না। পাতা এসব দেখে খুব ঘাবড়ে যায়, তবুও হার মানে না। সে জানগুরু এবং তার লোকদেরকে শাসাতে থাকে। এরই মাঝে হঠাৎ একটা গুলির আওয়াজ শুনে সবাই থমকে যায়। দেখা যায় কেউ একজন গাড়ি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। পাতাও সেটা দেখে অবাক হয়ে যায়। তখন জানা যায় পাতা যে অ্যাম্বুলেন্সের জন্য বারিনকে ফোন করেছিল, সেই কলটা রিসিভ করেছিল বারিনের অ্যাসিস্ট্যান্ট। পাতার কাছ থেকে সে সবকিছু শোনে ঠিকই, কিন্তু সেটা বারিনকে জানাতে পারে না, কারণ বারিন সে সময় মিটিংয়ে ছিল। মিটিং শেষ হলে লোকটা গিয়ে তাকে সব কিছু বলে দেয়। বারিন সেটা শুনে লোকটার উপর খুব রেগে যায়। সেই সাথে পাতাকে নিয়ে তার খুব টেনশন হচ্ছিল। সে তৎক্ষণাৎ পাতাকে ফোন করে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে পাতার কোনো কথাই সে শুনতে পারে না। তখন সে তাড়াহুড়ো করে ওই জোনের এসপিকে ফোন করে স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিতে বলে। এসপি তখন ওই এলাকার এসপিকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রিপোর্ট করতে বলে। এসপি মহিলা তখন কেসে ব্যস্ত ছিল, তাই সে ওই গ্রামের থানার এআইসিকে বিষয়টা জানায় এবং স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে খোঁজ নিতে বলে। এতক্ষণ তাদের কানে ঘটনাটা পৌঁছায়নি। তাছাড়া গ্রামে কোনো সমস্যা হলে গ্রামের লোকেরা নিজেই এসে তাদেরকে জানায়, যে কারণে তারা এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তাছাড়া আজপাড়া গায়ের থানা হওয়ার কারণে সেখানে তেমন স্টাফও ছিল না, শুধু ছিল একজন মহিলা আর একজন পুরুষ কনস্টেবল। তো এসআই আর কষ্ট করে গ্রামের দিকে যেতে চায় না। তখন মহিলা কনস্টেবল তাকে বলে, স্যার চলুন একটু ঘুরে আসি, এভাবে বসে থেকে বিরক্ত হয়ে যাচ্ছি। তাছাড়া জিপটাও অনেকদিন স্টার্ট দেওয়া হয় না, এভাবে পড়ে থাকলে সেটারও ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। তাই নিতান্তই শখের বশে তারা চেক করার জন্য পৌঁছে যায় স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানকার অবস্থা দেখে পুলিশদের মাথায় হাত উঠে যায়। তারা দ্রুত গিয়ে জানগুরুর লোকদেরকে পিস্তলের ভয় দেখিয়ে হসপিটালের গেট খুলে লতার পাতাকে ভেতরে ছোকায়। তখন পাতার কথায় ডক্টর আবারও লতার ট্রিটমেন্ট শুরু করে, কিন্তু বিপদে পড়ে বেচারা এসআই। জানগুরু তার সামনে গিয়ে বলে, তোমার পিস্তলে কয়টা গুলি আছে? এসআই একটু ভয় পেয়ে বলে, 5টা। তখন জানগুরু বলে, তুমি তোমার 5টা গুলি দিয়ে এতগুলো মানুষের সাথে লড়াই করতে পারবে? সেটা শুনে এবার এসআই একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ জানগুরুর হিংস্রতা সম্পর্কে তার বেশ ভালোই আইডিয়া আছে। এই মুহূর্তে যদি সে লোকটার কথার অবাধ্য হয়, তাহলে তাদের 3জনকে শেষ করে দিতে ওই লোকগুলোর 2 মিনিটও সময় লাগবে না। তবুও এসআই তাকে বোঝানোর চেষ্টা করে যে পাতারা শহর থেকে এসেছে, আর পাতা তো আমেরিকার সিটিজেন। যদি লতা পাতার কিছু হয়ে যায় তাহলে বড় বড় পুলিশরা এসে গ্রামের লোকদেরকে ধরে নিয়ে যাবে। কিন্তু তার এই কথাগুলো জানগুরু একটুও ভয় পায় না, বরং সে বলে, তুমি আসার আগে যদি আমরা ওদেরকে মেরে ফেলতাম তাহলে তোমরা পুলিশ কি করতে? এসআই বলে, আমি না আসলে ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু এখন তো আমি চলে এসেছি। সেটা শুনে জানগুরু একটু তাচ্ছিলের স্বরে বলে, এসেছো যখন চুপচাপ এখানে যা হচ্ছে দেখতে থাকো, বাধা দেওয়ার চেষ্টা করলে তোমরা কেউ আস্ত থাকবে না। এসআই তখন ভয় পেয়ে যায়, তবে ভয়টা নিজের জন্য না, তার সাথে থাকা ওই 2জন কনস্টেবলের জন্য পাচ্ছিল। তাই সে চুপচাপ জিপে গিয়ে বসে তামাশা দেখতে থাকে। এদিকে মাইঠাল আবারও হসপিটালের ভেতরে হাঙ্গামা শুরু করে। সেটা দেখে বাদশা গিয়ে তাকে আবারও ওই রুমের ভেতর আটকে রাখে, যেখানে তাকে আগেরবার রাখা হয়েছিল। এরপর সে গিয়ে ডাক্তারের কলার চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি কেন গেটটা খুলে দিলে? কেন তাদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দিলে? তোমার কি একটুও মায়া হলো না? ডাক্তার লোকটা তখন কিছুই বলতে পারে না, শুধু হাউমাউ করে কাঁদতে শুরু করে। এমন সময় একজন নার্স দিয়ে বাদশাকে আটকায় আর বলে, ওরা যে কোনো সময় আমাদের যে কোনো ক্ষতি করতে পারে। তোমরা এখান থেকে চলে যাওয়ার পর ওরা আমাদের ঘরবাড়ি জ্বালিয়েও দিতে পারে। তখন কি তোমরা আমাদের দেখতে আসবে, আমাদের বাঁচাতে আসবে? আসবে না। তাই ডাক্তারবাবু কি করেছে সেটা নিয়ে জেরা করার অধিকারও তোমার নেই। তার কথা শুনে বাদশা থমকে যায়। সে গিয়ে ডাক্তারকে সামলাতে শুরু করে। এদিকে পাতা গিয়ে আবারও ওই বৃদ্ধ লোকের কাছ থেকে লতার কাহিনী শুনতে শুরু করে। সেদিন ডক্টরের কাছ থেকে ফেরার পর লতা আর কোনো উপায় না পেয়ে তার বান্ধবী সীমাকে ফোন করে। সীমা সবটা শুনে তাকে বলে, তুমি টেনশন করো না, সন্তোষকে আমার এখানে নিয়ে আসো, এখান থেকে ভালো ডক্টর দেখিয়ে দেব। লতা তার কাছ থেকে আশা পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে আসে, কিন্তু ততক্ষণে গ্রামের লোকেরা জেনে যায় যে লতা বাড়ি থেকে বেরিয়েছিল। এতে করে জানগুরুর কথা মতো গ্রামের লোকেরা তাকে প্রচণ্ড মারে, মারতে মারতে একেবারে রক্তাক্ত করে দেয়। এরপর জানগুরু এসে লতার কানে কানে বলে, সেদিন আমার কথা শুনলে আজ এই সিচুয়েশন হতো না। কোন দিনের কথা বুঝতে পারছেন? ঝাড়ফুঁকের সময় সে যে জামা কাপড় খোলার কথা বলেছিল সেই দিনের কথা। কিন্তু লতা বেচারি যে তার কোনো কথার উত্তর দিবে সেই শক্তিও ছিল না। অন্যদিকে সন্তোষের অবস্থাও ক্রমাগত খারাপ হচ্ছে। লতা তার জন্য কিছুই করতে পারে না। গ্রামবাসী তাদের বাড়িতে থাকাকালীনই সন্তোষ মারা যায়।
সেটা জানার পর গ্রামবাসীরা লতাকে ওই অবস্থায় ফেলে রেখে সন্তোষকে নিয়ে সেখান থেকে চলে যায়। স্বামীর মৃত্যুর শোকে লতা বদ্ধ উন্মাদ হয়ে যায়। দিন দুনিয়ার কোনো হুঁশই তার ছিল না। এভাবেই পাগলের মতো ঘুরে ফিরে দিন কাটতে থাকে তার। এরই মাঝে হঠাৎ একদিন জানগুরুর দলের একটা ছেলে গিয়ে তাকে তুলে নিয়ে আসে নিজের বাড়িতে। সেখানে তার আরও বন্ধুরা উপস্থিত ছিল। তারা একে একে ওই নিরীহ পাগল মেয়েটার ওপর পাশবিক অত্যাচার চালায়, তার সম্মানহানি করে। লতার এমন অবস্থা ছিল না যে সে এসবের প্রতিবাদ করতে পারবে। তাই ওই নরপিশাচগুলো নিজেদের মনের ইচ্ছা মেটানোর পর তাকে ছেড়ে দেয়। আর লতাও চুপচাপ হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে আসে। মানুষ কতটা জঘন্য হলে একটা অবচেতন মানুষের সাথে এসব করতে পারে ভাবতেই অবাক লাগে। এতটুকু শুনেই পাতার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না তার আদরের ছোট বোনটার সাথে এত কিছু ঘটে গেছে। তবে এখানেই শেষ না, জানগুরুর আরও অনেক গুণ আছে। গুণ বলতে কি বোঝাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটা বিষয় পাতা এবং আমাদের সবার মনেই প্রশ্ন তুলছে যে হঠাৎ করে গ্রামের লোকদের ভেড়ার প্রতি এতটা ঝোঁক তৈরি হলো কেন, আর ওই ভেড়ার কারণে সবাই মরতেই বা শুরু করলো কেন। তখনই জানগুরুর আরেক গুণ অর্থাৎ আরেকটা রহস্য সামনে আসে। মূলত সে ওই ভেড়াগুলো একটা ফার্ম থেকে কম দামে কিনে নিয়েছিল। সে জানতো ওই ভেড়াগুলোর ভেতরে মরণঘাতী ভাইরাস আছে। তবুও সে গ্রামবাসীকে বুঝিয়ে শুনিয়ে চড়া দামে ওই ভেড়াগুলো বিক্রি করতে শুরু করে। আর গ্রামবাসী তো তার অন্ধভক্ত, সে যা বলছে সেটা অক্ষরে অক্ষরে পালন করাই তো তাদের ধর্ম। তাই কেউ কোনো কিছু না ভেবেই ভেড়াগুলো চড়া দামে কিনে নিয়ে পুষতে শুরু করে। আর সেখান থেকেই ধীরে ধীরে ওই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা মারা যেতে থাকে। এখন এই সব কিছুর পেছনে যে জানগুরুর বিক্রি করা ভেড়াই দায়ী, এটা জানাজানি হয়ে গেলে তো সম্মান এবং গুরুত্ব থাকবে না। তাই এই দোষটাও সেই পাগলি লতার উপর চাপানোর প্ল্যান করে সে গ্রামবাসীদের লতার বিরুদ্ধে খেপিয়ে দেয় এবং তাকে পুড়িয়ে মারার জন্য উৎসাহ দিতে থাকে। তার উৎসাহ পেয়ে গ্রামের লোকেরা সেদিন তাকে ধরে নিয়ে গিয়ে পোড়ানোর চেষ্টা করে। সৌভাগ্যবশত পাতারা সঠিক সময়ে পৌঁছে গিয়ে তাকে উদ্ধার করে। এসব জেনে পাতা ভীষণ ভেঙে পড়ে। সে ডিসিশন নেয় একবার লতা সুস্থ হয়ে গেলেই সে লতাকে নিয়ে বিদেশে চলে যাবে, আর সেখানেই দুই বোন সেটেল হয়ে যাবে। এরই মাঝে হঠাৎ জানগুরু তাদেরকে ডাক দিলে তারা সবাই বাইরে বের হয়ে আসে। এসআই তখন বুঝে যায় নিশ্চয়ই লোকটা ভয়ঙ্কর কিছু করতে চলেছে। সে জানগুরুকে বোঝানোর চেষ্টা করে, উল্টো জানগুরু তার গালে কষে একটা চড় বসিয়ে দেয় আর তাকে ওয়ার্নিং দেয় যে সেখানে এখন যা কিছু হবে সেটা এসআই চুপচাপ শুধু দেখবে, কিন্তু কাউকে কিছু বলতে পারবে না। এসআইয়ের জানগুরুকে বাধা দেওয়ার সাহস ছিল না, তাই সে চুপচাপ সবকিছু দেখেই যায়। আর তাদের চোখের সামনেই জানগুরুর কথায় একটা লোক এক কোপে ডক্টরের ওয়াইফের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে পাতাদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। ডাক্তার এসব দেখে সহ্য করতে না পেরে চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। পুলিশও তাদের কোনো সাহায্য করার সুযোগ পাচ্ছে না। সব মিলে একটা বাজে সিচুয়েশন সৃষ্টি হয়। এমন সময় মাইঠাল দরজা ভেঙে রুম থেকে বেরিয়ে মেইন গেটে চাবিটা নিয়ে গেট খোলার চেষ্টা করে। সেটা দেখে বাদশা আর নিজের রাগ দমিয়ে রাখতে পারে না। সে মাইঠালকে অনেক মারধর করে। মাইঠাল দুর্বল হয়ে পড়লে বাদশা একটু অন্যমনস্ক হয়ে যায়। আর সাথে সাথেই মাইঠাল একটা ছুরি বসিয়ে দেয় তার পেটে, যেটা কিনা সে ওই রুম থেকে চুরি করে এসেছিল। বাচ্চা তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। নার্সরা সেটা দেখে দৌড়ে গিয়ে তার ট্রিটমেন্টের জন্য যায়। সেই সুযোগে মাইঠাল পাতাকে একা পেয়ে তার উপর অ্যাটাক করে, তাকেও মেরে ধরে একেবারে রক্তাক্ত করে দেয়। এসব দেখে জানগুরু আর তার লোকেরা আনন্দ উল্লাস করতে থাকে। মাইঠালের শক্তির সাথে পাতা পেরে উঠছিল না। তখনই হঠাৎ পাতার নিজের মায়ের বলা একটা কথা মনে পড়ে। ছোটবেলায় একটা ইঁদুর দেখে সে ভয় পেয়েছিল। তখন তার মা তাকে বলেছিল, ইঁদুরটা বড় কথা না, নিজের মনে থাকা ভয়টাই বড় কথা। সেই ভয়টা কাটিয়ে উঠতে পারলেই তুমি সব কিছু জয় করতে পারবে। সে কথা মনে পড়াতে সে মাইঠালের সাথে লড়াই করার ডিসিশন নেয়। মাইঠাল যখন তাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছিল তখন সে মাইঠালের পায়ে জোরে একটা কামড় বসিয়ে দেয়। এরপর তার হাত থেকে গেটের চাবি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে মাইঠালকে অনেক মারধর করে, কিন্তু মাইঠাল তো এত সহজে হেরে যাওয়ার পাত্র না। সেও পাতাকে অনেক মারে, মারতে মারতে প্রায় তাকে মেরেই ফেলছিল। তখনই ভেতর থেকে নার্সরা বেরিয়ে এসে মাইঠালের মুখ বেঁধে তাকে পেটাতে শুরু করে, কিন্তু তারাও ছেলেটাকে দমিয়ে রাখতে পারে না। একজন তো একটা ফুলের টব নিয়ে তার মাথায় মেরে দেয়, তাতেও তার কোনো লাভ হয় না। এমন সময় পাতা একটা বেঞ্চের নিচে একটা ফিঙ্গার ব্লেড দেখতে পায়। সে খুব কষ্টে ব্লেডটা হাতড়ে নিয়ে মাইঠালের উপর লাগাতার অ্যাটাক করতে শুরু করে। সেটা দেখে জানগুরু ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না কিভাবে মাইঠালকে বাঁচাবে। তখনই হঠাৎ এসআই গিয়ে তাকে একটা বুদ্ধি দেয়। সে বলে, জানগুরু আপনি দ্রুত একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। অ্যাম্বুলেন্সের কথা শুনলেই ওরা থেমে যাবে। এরপর ওরা যখন অ্যাম্বুলেন্সে ওঠার জন্য বাইরে বের হবে তখনই ওদের সবাইকে পাকড়া করা যাবে। তাছাড়া অ্যাম্বুলেন্সের ড্রাইভার থেকে শুরু করে এখানে সব লোক তো আপনার ইশারায় চলে, তাহলে আর ভয় কিসের?
জানগুরুর কাছে তার আইডিয়াটা বেশ চমৎকার লাগে, তাই সে পাতাকে বলে দেয় আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। পাতার মন চাচ্ছিল মাইঠালকে মেরে ফেলতে, কিন্তু অ্যাম্বুলেন্সের কথা শুনে সে একটু থমকে যায়। তবে এত সহজে জানগুরুকে ছেড়ে দেবে না সে জানগুরুকে হাঁটু গেড়ে কান ধরে তার কাছে ক্ষমা চাওয়া এবং ৮ ঘন্টার মধ্যেই অ্যাম্বুলেন্স হাজির করার শর্ত দেয়। এ কথা শুনে জানগুরু তো ক্ষেপে আগুন। তখন এসআই তাকে বোঝায় এখন তার সব কথা মেনে নেওয়া উচিত, একবার পাতারা বাইরে বের হলেই সব সমাধান হয়ে যাবে। জানগুরু তখন তার কথা মতো হাঁটু গেড়ে বসে পাতার কাছে ক্ষমা চায়। সেটা দেখে পাতা মাইঠালকে ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যাম্বুলেন্স আসে, আর পাতা তখন মাইঠালের গলায় ছুরি ধরে অ্যাম্বুলেন্সে গিয়ে বসে। তার সাথে ওই নার্সরাও ছিল। তারা লতাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই স্বস্তিটা বেশিক্ষণ ছিল না। অ্যাম্বুলেন্সে ওঠার সাথে সাথেই ড্রাইভার পাতার গলায় ছুরি ধরে, আর মাইঠাল সেটা দেখে হাসতে হাসতে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে আসে। এরপর জানগুরুর কথায় তার লোকেরা ওই অ্যাম্বুলেন্সে পেট্রোল ঢালতে শুরু করে আগুন জ্বালানোর জন্য। পাতা সেটা দেখে হতাশ হয়ে যায়। সে বুঝে যায় এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। এরপর একটা লোক মশালে আগুন জ্বালিয়ে যেই না অ্যাম্বুলেন্সে আগুন ধরাতে যাবে, ঠিক সেই সময় লেডি এএসপি তার টিম নিয়ে সেখানে আসে। সে আবার এসআইয়ের মতো জানগুরুর হুকুমের গোলাম ছিল না, তাই সে সবাইকে বন্দুকের ভয় দেখিয়ে সারেন্ডার করতে বলে। তখন এসআইও মনে একটু সাহস পায়। সে গিয়ে জানগুরুর গালে কষে একটা থাপ্পড় মেরে নিজের অপমানের প্রতিশোধ নেয়। তখন জানা যায় জানগুরুরা তখন ডক্টরের ওয়াইফকে খুন করা নিয়ে ব্যস্ত ছিল। তখন এসআই সুযোগ বুঝে এসপিকে ফোন করে সেখানকার সিচুয়েশন জানায়, আর তার রিকোয়েস্টেই এসপি তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। তো সেখান থেকে পুলিশ মাইঠাল, জানগুরু এবং তার দলের লোকদেরকে অ্যারেস্ট করে। তখন জানগুরু চিৎকার করে বলতে থাকে আমাকে ধরে কোনো লাভ হবে না, কেউ কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না। সেটা শুনে পাতা এএসআইয়ের কাছে গিয়ে বলে আমার এই লোকটাকে ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে না। এএসআইয়ের মনেও তখন একই কথা চলছিল, কিন্তু আইনকে তো আর নিজের হাতে তুলে নেওয়া যায় না। তাই সে কৌশলে তার পিস্তলের কেসিংটা খুলে ফেলে, আর পাতা তখন সেখান থেকে পিস্তলটা বের করে জানগুরুকে মারার জন্য গান পয়েন্ট করে। কিন্তু সে গুলি চালানোর আগেই ওই ডাক্তার গিয়ে জানগুরুর উপর পাগলের মতো অ্যাটাক করতে শুরু করে। সেটা দেখে পুলিশ গিয়ে তাকে আটকায়, কিন্তু ততক্ষণে জানগুরুর খেলা শেষ। সেটা দেখে পাতা খুশি মনে লতাকে নিয়ে রওনা হয় শহরের উদ্দেশ্যে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়।